ইউটিউব খুললেই তুমি ক্লাস 10 ফার্স্ট সামেটিভ পরীক্ষার বাংলা সাজেশনের একাধিক ভিডিও পাবে। নানা মুনির নানা মত। কেউ বলছে এটা গুরুত্বপূর্ণ, কেউ বলছে ওটা গুরুত্বপূর্ণ, কেউ বলছে আবার একটা প্রশ্ন পড়লেই কমন। কিন্তু এই কথাগুলি বিশ্বাস করবার আগে তুমি নিজের কাছে একটা প্রশ্ন করো। কি প্রশ্ন? তুমি এর আগেও তো পরীক্ষা দিয়েছো, ক্লাস 8 ক্লাস 9-এ ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ। তখন লক্ষ্য করে দেখেছো তোমার স্কুলে যে প্রশ্ন এসেছে তোমার পাশের স্কুলে কিন্তু সেই প্রশ্ন আসেনি। অর্থাৎ 8 9 10-এর স্কুলের যে পরীক্ষাগুলো হয়, যে সামেটিভ পরীক্ষাগুলি হয়, তার প্রশ্ন স্কুলের স্যারেরা করে থাকেন। এক এক স্কুলের প্রশ্ন এক এক ধরনের হয়ে থাকে। এজন্য একটা প্রশ্ন বলে দিলাম সেটা পশ্চিমবঙ্গের সব স্কুলে চলে আসবে, এমনটা যদি তোমরা ভেবে থাকো তাহলে কিন্তু বড়সড় বিপদে পড়বে। তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষার সাজেশন কি তাহলে হবে না? অবশ্যই হবে, এবং অত্যন্ত কার্যকারী সাজেশন হবে। এর জন্য সবার আগে তোমার যেটা প্রয়োজন, টেক্সট বই। হাতে এই বইটা নিয়ে আমাদের ভিডিও দেখো, যেভাবে পড়তে বলবো সেইভাবে আগামী 15 দিন পরও তুমি উপকৃত হবেই হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমার সহপাঠী বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। তোমাদের জন্য সবকটা গল্প কবিতার আলোচনা, যেমন জ্ঞানচক্ষু, অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, আমি কিন্তু লাইন ধরে ধরে করে দিয়েছি। আর হারিয়ে যাওয়া কালি কলম নিয়েও একটি ভিডিও 1-2 দিনের মধ্যে পোস্ট হবে। সবকিছু দেখতে আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, তোমাদের জন্য পোস্ট করা সব ভিডিও পরপর পেয়ে যাবে। আসি ফার্স্ট সামেটিভ পরীক্ষার সাজেশনে। প্রথম গল্প জ্ঞানচক্ষু। তোমরা বইটা বের করে নাও। এই যে জ্ঞানচক্ষু গল্প, পেজ নাম্বার 11। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তোমাদের জন্য পৃষ্ঠা 13 এবং 14, অর্থাৎ এই গল্পের শেষ দুটো পৃষ্ঠা। স্পেসিফিক্যালি বলতে গেলে পৃষ্ঠা 13টা, এই 13 নাম্বার পৃষ্ঠাটা তোমরা একদম নিখুঁতভাবে পড়বে। এখান থেকে বিভিন্ন লাইন তুলে প্রশ্ন হতে পারে। যেমন একটু সংক্ষেপে বলে দিই, তপনদের বাড়িতে মাসি মেশো পত্রিকা হাতে নিয়ে ঢুকলো, এরপর যে যে ঘটনা হয়েছে, এখান থেকে 3, 5 এবং 1-এর প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি ছদ্মবেশী প্রশ্ন কেমন হয়। একই প্রশ্ন তোমার কমন আছে কিন্তু তুমি উত্তর লিখতে পারবে না। কেমন হয়? যেমন এমন সময় ঘটলো সেই ঘটনা, কোন ঘটনা ঘটলো, কেন, হেতু, কোন প্রসঙ্গে এই উক্তি, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, কি দেখে তপনের এমন হয়, সত্যিই কি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ, কেন এই মন্তব্য, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। দেখো প্রশ্ন অনেক, উত্তর কিন্তু কার্যত একইটা হবে। অর্থাৎ প্রশ্ন নানাভাবে আসতে পারে, উত্তর একটা হচ্ছে। এজন্য তোমাকে টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে। বিশেষ করে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, সত্যিই কি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন এলো আজ, এই লাইনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5-এর জন্য যেমন তপনের জীবনে সত্যিই সুখের দিন এলো আজ, কোন দিন সম্পর্কে এই কথা বলা হয়েছে, দিনটি কিভাবে দুঃখের হয়েছিল। একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিল, কোথায় যেন তপন হারিয়ে যায় এই সব কথার মধ্যে, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদটা খুঁজে পায় না, কেন তপন সেই আহ্লাদ খুঁজে পায়নি। বা একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিল, তপনের মনে হলো আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কোন দিন, কেন এমন মনে হলো। দেখো এই যে প্রশ্নটা, তপনের আত্ম উপলব্ধির প্রশ্নটা, এটা কিন্তু তোমাদের জন্য মানে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। আর একটা ভাবে প্রশ্নটা দিতে পারে, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, তপনের প্রাথমিক জ্ঞানচক্ষু কেমন ভাবে খুললো, প্রকৃত জ্ঞানচক্ষু কেমন ভাবে খুললো, এটা তোমাকে মনে রাখতেই হবে। যেমন ছোট ছোট কিছু প্রশ্ন হতে পারে, সূচিপত্রে কি নাম রয়েছে, তা ঘটেছে সত্যি ঘটেছে, কি ঘটেছে, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথাটা, তপনের গল্প প্রকাশ হওয়ার পর তার বাবা কি বলেছিল, মেজ কাকু কি বলেছিল, যে ফট করে লিখলো ছাপা হয়ে গেল, মেজ কাকু বললো ওরম লেখক মেশো থাকলে আমরাও চেষ্টা করতাম, এই ডায়লগগুলো মনে রাখবে। মাসি তপনদের বাড়িতে কি কি খেয়েছিল, মেশো কি কি খেয়েছিল, অর্থাৎ
13 পৃষ্ঠাটাকে তোমরা পাখির চোখ করো। 14 পৃষ্ঠাতে একটা দুটো গুরুত্বপূর্ণ লাইন আছে, যেমন শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপনের সংকল্প কোনটি? তারপর তপন আর বোবার মতো বসে থাকে। তপন আর তপনের মেষর চরিত্র, এই দুটো দেখবে, যদি স্কুলে না করায় দেখার দরকার নেই। এখানে একটা বিষয় তোমাদের বলি, যেহেতু প্রশ্ন স্কুলে স্যার করবেন, ক্লাসে তিনি যেই যেই প্রশ্ন বলেছেন, যেগুলো পরীক্ষার আগে আগে অর্থাৎ এই 10-15 দিন আগে থেকে ক্লাসে বেশি বেশি করে ধরবে বা পড়তে বলবে, তোমরা ধরে রাখবে ওই প্রশ্নগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। তাহলে জ্ঞানচক্ষু গল্প সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। দেখো, অন্য চ্যানেলের মতন আমি দুটো প্রশ্ন বলে দিলাম, এটা এটা পড়ো, দেখলে যে আসলো না, তোমার পাশের স্কুলে এসছে, তোমার স্কুলে আসেনি। এজন্যই সাজেশনটা বুঝে নিতে হবে কোন অংশটা গুরুত্বপূর্ণ। আমি বলে দিলাম 13 নাম্বার পৃষ্ঠাটা গুরুত্বপূর্ণ। এবার কবিতা অসুখী একজন, বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। বড় প্রশ্ন কোন জায়গা থেকে আসবে? 18 নাম্বার পৃষ্ঠা থেকে। কি প্রশ্ন? যুদ্ধের পরিণতি। কেমন ভাবে আসতে পারে? 2-3 ভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, উত্তর একটাই। তারপর যুদ্ধ এলো, যুদ্ধের পরিণতি লেখো বা ভয়াবহতা লেখো। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, কেন এমন হয়েছে কবিতা অবলম্বনে আলোচনা করো। এটাই খুব ভালো করে রেডি রাখবে। আর 3 নাম্বার মানের প্রশ্ন রেডি করবে। আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে কখন কেন ছেড়ে দিলেন। আর পড়বে, সেই মেয়েটির মৃত্যু হলো না বা সেই মেয়েটি আমার অপেক্ষায়, এমন কেন। এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ। আর সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, এটা ওই 5-এর প্রশ্ন। যুদ্ধের ফলাফল পড়ে রাখলে অটোমেটিক্যালি পেরে যাবে যে যুদ্ধে কি কি চূর্ণ হয়েছিল, কি কি আগুনে জ্বলেছিল। তারপর ধরো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা কেন স্বপ্ন দেখতে পারেনি, এই প্রশ্ন। আর শর্টের জন্য কেমন দিতে পারে? পাবলো নেরুদার প্রকৃত নাম কি? অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষার কবিতা? কাব্যগ্রন্থের নাম কি? মূল কাব্যগ্রন্থের নাম কি? এগুলো দেখবে। হেঁটে গেল ড্যাশ বা নান কথার অর্থ কি? তারপর ধরো, বৃষ্টিতে ধুয়ে দিল কি? একটার পর একটা পাথরের মতো কি নেমে এলো, বা নেমে এলো তার মাথার ওপর, কি নেমে এসেছিল? রক্তের যুদ্ধ কেমন ভাবে এসেছিল? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। রক্তের কালো দাগটি কিসের প্রতীক? এই রকম কিছু টুকিটাকি শর্ট কোশ্চেন এখান থেকে দেওয়া হবে। দেখো, শর্ট কোশ্চেনের কিন্তু সেই অর্থে সাজেশন হয় না, শর্টের জন্য ঝটপট তোমাদের কিন্তু বইটাকে আর কি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, রিডিং পড়তে হবে। পরের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতা থেকে 3-এর প্রশ্ন আসার চান্স খুব বেশি। যেমন আমাদের ইতিহাস নেই, এই লাইনের ব্যাখ্যাটা অনেক স্কুলে আসবে। পৃথিবী হয়তো বেঁচে আছে, অনেক স্কুলে আসবে। আয় আরো বেঁধে বেঁধে থাকি, কোন পরিস্থিতিতে কেন বেঁধে বেঁধে থাকার আহ্বান করা হয়েছে? বা আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? একই উত্তর। তারপর এই যে প্রথম দিকের 4 লাইনে, ডানে কি বায়ে কি কোথায় কি, বোমারু কথার মানে কি, শঙ্খ ঘোষের ছদ্মনাম কি, এই কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি, আমরা ভিখারির কত মাস, এই অংশগুলো তোমরা কিন্তু এই কবিতা থেকে দেখে রাখবে। এবার আফ্রিকা কবিতা।
আফ্রিকা কবিতা থেকে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রতি স্কুলে কিন্তু প্রবল থেকে প্রবলতর। এটা 37 পৃষ্ঠার হায় ছায়াবৃতা, এই এই লাইন থেকে শুরু যে প্যারাটা রয়েছে, এই প্যারার মধ্যে থেকেই আসার চান্স প্রায় নিশ্চিত। একই প্রশ্ন অনেকভাবে দিতে পারে। মূলত আফ্রিকার উপর সাম্রাজ্যবাদীদের অত্যাচার কেমন ভাবে হয়েছিল, সেখান থেকেই 5-এর বড় প্রশ্ন আসবে। আচ্ছা, তোমরা আমায় একটু এখন কমেন্টে জানাও তো আমাদের এই সাজেশন কেমন লাগছে। এমন ভাবে বুঝিয়ে বুঝিয়ে সাজেশন আগে কি কখনো তুমি দেখেছো? নাকি আগে দেখেছো আমি দুটো প্রশ্ন বলে দিচ্ছি, এই দুটো পড়ে যাও, তোমরা পড়ে গেলে, কমন পেলে পেলে, না পেলে না পেলো। তোমার অভিজ্ঞতা আমাকে কমেন্টে লিখে জানিও, কারণ তোমার মতামত আমার সম্পদ। যাই হোক, হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে তার সম্পর্কে কবির কি কি জানিয়েছেন। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কারা এলো, তারা আসবার পর কি ঘটেছিল। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। সভ্যের বর্বর লোভ কিভাবে নিজেদের নির্লজ্জ অমানুষতাকে আর কি নগ্ন করে তুলে ধরেছিল। একই প্রশ্ন ঘুরিয়ে এলো, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কার ইতিহাসে কিভাবে অপমানের চিরচিহ্ন মুদ্রিত হয়েছিল। একই প্রশ্ন এতভাবে ঘুরিয়ে আসতে পারে। 5-এর এই প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা পরীক্ষার পরে ভিডিওর নিচে কমেন্টে লিখে যেও, তোমরা খোঁজ নিয়ে দেখো তোমাদের আশেপাশের একাধিক স্কুলে এই প্রশ্নটাই এসেছে। এছাড়াও 38 পৃষ্ঠা থেকে এসো যুগান্তের কবি, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে থেকে, সভ্যতার শেষ পুণ্যবাণী, এই অংশ থেকে একটা 3-এর প্রশ্ন হতে পারে। এসো যুগান্তের কবি, যুগান্তের কবিকে কোন পরিস্থিতিতে কেন ডাকা হয়েছে। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, দাঁড়াও দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে কেন মানহারা মানবী বলা হয়েছে, তার দ্বারে কাকে কখন কেন দাঁড়াতে বলা হয়েছে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, শেষ পুণ্যবাণীটি কি, কেন তা অনিবার্য বা কেন তা প্রয়োজনীয়। নানাভাবে আসতে পারে, উত্তর একটাই। তাহলে একটা 5 একটা 3 আমি তোমাদের বলে দিলাম। আর ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, প্রথম প্যারা থেকে কাকে কোথা থেকে কেমন ভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এটা একটু দেখে রাখবে। এবার আমরা আসবো তোমাদের সিলেবাসের প্রবন্ধতে, অর্থাৎ হারিয়ে যাওয়া কালি কলম। এই প্রবন্ধটা খুব খুঁটিয়ে ভালোভাবে পড়বে, নচেত কিন্তু এর থেকে যে শর্ট আসবে তার উত্তর করাটা তোমাদের কাছে যথেষ্টই চ্যালেঞ্জিং হবে। বড় প্রশ্নের জন্য 5টা টপিক ভালো করে পড়ো। এর মধ্যে যে টপিকটা তোমাদের স্কুলে বেশি করে গুরুত্বপূর্ণ বলেছে ধরে রাখবে, ওটাই দেবে। যেমন প্রথম, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস, কেমন ভাবে ফাউন্টেন পেন জন্মালো। তোমরা জানো ওয়াটারম্যান আর কি চুক্তি করতে গিয়ে কি কি ঘটেছিল, ওই জায়গাটা। দ্বিতীয়, প্রাবন্ধিকেরা কিভাবে বাড়িতে কালি তৈরি করতেন। তৃতীয়, প্রাবন্ধিক প্রথম ফাউন্টেন পেন কিনেছিলেন কলেজ স্ট্রিটে গিয়ে, সেই ঘটনাটা। চতুর্থত, এখান থেকে যেটা পড়বে, ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলীদের নিয়ে কিছু কথা একদম তোমাদের 45 নাম্বার পৃষ্ঠাতে, 54 নাম্বার পৃষ্ঠাতে আছে, ওইটা খুব ভালো করে পড়বে। আর আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, সব কি তা কিভাবে অবলুপ্তির পথে, এই রকম প্রশ্নগুলো। এছাড়া যদি তোমাদের স্কুল থেকে অন্য কোনো 5-এর বড় প্রশ্ন বলে সেগুলো করবে। আমি মোস্ট যে ইম্পর্টেন্ট 4টে টপিক, যেমন প্রথম কলম কেনা, বাড়িতে কালি তৈরি, আর হচ্ছে ফাউন্টেন পেনের আবিষ্কার, আর লিপি কুশলী, এই 4টে প্রসঙ্গ খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, প্রাবন্ধিক কেমন ভাবে কলম লেখার পাত আর কি ওই কেটে কলা পাতা কেটে খাতা টাতা বানাতেন, এগুলো একটু হলেও দেখে রেখো। এই হচ্ছে টেক্সট বইয়ের অংশ। তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও টেক্সট বই থেকে আমি যে প্রশ্নগুলো বললাম এগুলো তোমার রেডি আছে কিনা। এবার তোমাদের জানাবো কোনি আর ব্যাকরণ অংশ নিয়ে টিপস। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে যদি এখনো লাইক না করে থাকো প্লিজ লাইক করে দিও। আর যারা অলরেডি লাইক করে ফেলেছো তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। আর একটা অনুরোধ, তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীর কাছে এই ভিডিওটাকে শেয়ার করে পাঠিয়ে দাও, যাতে তারাও এই ভিডিওটা দেখে নিজের পরীক্ষা প্রস্তুতিকে অনেকটা মজবুত করে নিতে পারে। দেখো, কোনি উপন্যাসটা অনেক বড়, 30-32 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ফার্স্ট সামেটিভে রয়েছে। কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রথম অংশ থেকে পড়ে রাখবে, বারুণীর দিনের গঙ্গা ঘাটের বর্ণনা, মাসাজ হচ্ছে নাকি সঙ্গীত চর্চা, বিষ্ণুধরের বডি মাসাজ। আর ক্ষিতীশ একটা জায়গায় বিষ্ণুকে বলছে,
আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক হতে পারেন, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে আপনার শরীরটাকে আপনি চাকর বানাতে পারবেন না। এই 3টে প্রশ্ন প্রথম অংশ থেকে খুব ভালো করে পড়ো। দ্বিতীয় অধ্যায় থেকে আম সংগ্রহকে কেন্দ্র করে কোনি আর ভাদুর মধ্যে যে গন্ডগোলটা হয়েছিল, কোনি বলল খাবলে নেব তোর চোখ, তারপর কামড় দিয়ে বলল কি টক আমরে বাবা, এই জায়গাটা পড়ে রাখবে। অনেক স্কুলে এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। এরপর কি পড়বে, খুব ইম্পর্টেন্ট যেটা, ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, ক্ষিতীশ তার জবাব কি দিয়েছিল। প্রশ্নটা নানা লাইন তুলে দিতে পারে। টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল, এই লাইন দিতে পারে। দিতে পারে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্টভাবে চিঠিতে বলা নেই। মোট কথা, ক্ষিতীশের বিরুদ্ধে জুপিটার ক্লাবে কি কি অভিযোগ ওঠে, ক্ষিতীশ তার জবাব কি কি দেয়। এরপর লীলাবতীর প্রসঙ্গ থেকে প্রজাপতি ডানা মেলে দিয়েছে 4 বছরের মধ্যে, প্রজাপতি কি কেমন ভাবে তা ডানা মেলে দিয়েছে। তারপর লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল, ক্ষিতীশ সিদ্ধ খাওয়ার ব্যাপারে যে আর কি ফতোয়া জারি করেছিল, ওই জায়গা থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন করা হতে পারে। তারপর একটু দেখে রাখবে একদম শেষের দিকে 30 পৃষ্ঠার আগে আগে দেখবে কমল চিৎকার করছে, কোনি সাঁতার প্রতিযোগিতায় নাম দিয়েছে, ওই জায়গাটা যে কমল চিৎকার করছিল, হঠাৎ কোনির 2 চোখ জলে ভরে এলো, এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার আগে নেতাজি বালক সংঘে যে আর কি হাঁটা প্রতিযোগিতা হয়েছিল তার বর্ণনাটাও একটু দেখে রেখো। মোটামুটি এই 5-6টা টপিক তোমরা দেখে রাখবে। বিশেষ করে 1, 2, 3 এই 3টে পরিচ্ছেদ খুব ভালো করে পড়ো, এখান থেকে প্রশ্ন কমন পাবেই পাবে, এত বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি। এবার ব্যাকরণ, দেখো ব্যাকরণের কোনো সাজেশন হয় না, তবু আমি তোমাদের কয়েকটা টপিক বলে দিচ্ছি যেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। যেমন কারক কথার অর্থ কি, কারক কথার ব্যুৎপত্তি কি, তারপর ধরো ক্রিয়ান্বয়ী কারকম কথাটা কে বলেছে, বিভক্তি কাকে বলে, বিভক্তি কোথায় বসে, অনুসর্গ কাকে বলে, অনুসর্গ কোথায় বসে, অনুসর্গের অপর দুটো নাম কি, পরসর্গ আর কর্মপ্রবচনীয় এই দুটো আর কি। তারপর নির্দেশক কাকে বলে, তির্যক বিভক্তি, শূন্য বিভক্তি কাকে বলে, এই সংজ্ঞাগুলো যেন তোমার ঠোঁটস্থ থাকে। এরপর যেটা আর কি তোমরা দেখবে বিভক্তি অনুসর্গের পার্থক্য, বিভক্তি নির্দেশকের পার্থক্য, মিল অমিল, এগুলো একটু তোমাদের কিন্তু দেখে রাখতে হবে। তারপর কর্তৃকারকের থেকে বিভিন্ন কর্তার সংজ্ঞা, যেমন সমধাতুজ কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, নিরপেক্ষ কর্তা, ব্যতিহার কর্তা, এই কর্তাগুলো খুব ভালো করে পড়বে। কর্ম থেকে ধরো মুখ্য কর্ম, গৌণ কর্ম, কোন কর্ম প্রাণীবাচক কোনটা অপ্রাণীবাচক দেখে রাখবে। তারপর ধরো সমধাতুজ কর্ম, কর্মে বিপসা, এটা একটু দেখবে। তারপর ধরো করণ, যন্ত্রাত্মক করণ, লক্ষণাত্মক করণ, হেতুময় করণ, এগুলো একটু দেখে রাখবে। তাছাড়া প্রত্যেকটা কারক তোমাকে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। অকারক অংশ থেকে সম্বন্ধ পদ, সম্বোধন পদ কাকে বলে, দুটোর পার্থক্য, সম্বন্ধ পদ বা সম্বোধন পদ কারক নয় কেন, এটা পড়বে। তারপর ধরো দেখবে বইয়ে একটা নতুন অংশ যোগ হয়েছে, বিভিন্ন সম্বন্ধ পদের আর কি ভাগ, যেমন অভেদ সম্বন্ধ, উপাদান সম্বন্ধ, তারপর ধরো আধেয় সম্বন্ধ, ক্রম সম্বন্ধ, এই সম্বন্ধটা খুব ভালো করে দেখে রাখবে কোনটা কোন সম্বন্ধ। আর ধরো অনুসর্গ প্রধান কারক, বিভক্তি প্রধান কারক কোনগুলো, এটা একটুখানি দেখে রাখবে। তারপর ধরো বাংলায় বিভক্তি কয়টি কি কি, এই রকম প্রশ্নগুলো দেখে রাখবে। শূন্য বিভক্তির চিহ্ন কি বা কোন বিভক্তি, এগুলো দেখে রাখবে। এই যেটুকু বললাম মোটামুটি এগুলো ভালো করে দেখে রাখলে আমার মনে হয় ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে তোমার অসুবিধে হবে না। তবে একটা কথা বলবো, স্কুলের স্যারেরা যেটা বলেছেন সেটাই তোমার সাজেশন, কারণ আমি যে প্রশ্নগুলো বললাম এগুলো সামগ্রিকভাবে অধিকাংশ স্কুলেই, বলা ভালো 99% স্কুলেই এর মধ্যে থেকে প্রশ্ন আসবে। কিছু কিছু স্কুল থাকে ছাত্রছাত্রীদের মেধা পরীক্ষা করবার জন্য তারা ফরম্যাটের বাইরে গিয়ে একটু অন্য ধরনের প্রশ্ন দেন, সেই স্কুলে কিন্তু এই সাজেশন মেলার চান্স কম। তবে আমি তোমাদের এটুকু বলতে পারি, আজকের ভিডিওতে আমি যে যে প্রশ্ন বা যে যে অংশ তোমাদের পড়তে বললাম, এটা না পড়লে তোমরা কিন্তু সত্যিই সমস্যায় পড়তে পারো। আমার দৃঢ় বিশ্বাস এই টিপস এবং ট্রিক্সগুলো মেনে চললে ফার্স্ট সামেটিভ তোমার ভালো হবেই। তুমি আমায় লিখে জানাও যে প্রশ্নগুলো বললাম সেগুলো সত্যিই তোমার প্র্যাকটিস আছে কিনা, বা প্রশ্নগুলো কেমন মনে হলো। তোমাদের কমেন্ট পড়বার অপেক্ষায় রইলাম। আপাতত বিদায় নিচ্ছি, কিন্তু তোমাদের বিদায় নিলে চলবে না, খাতা কলম নিয়ে বই নিয়ে
এখনই পড়তে বসতে হবে। আমার শুভকামনা রইল।